কেন এটা বলছো না তা আমি জানি না, কিন্তু জান 17 বছর আগে থেকেই শ্রাবুর প্রতি আসক্ত। বিথি সবটা শুনতেই যেন তার মাথার উপর পুরো দুনিয়া ঘুরে উঠল। সে ধপ করে বিছানায় বসে পড়ে। রাফিদ আর মারিয়া তালুকদার এসে বিথিকে বলে। রোদ, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রাফিদ আলতো হাসে। বিথি রাফিদকে ছেড়ে মারিয়া তালুকদারকে জড়িয়ে ধরে বলে। আমাকে মাফ করে দাও, আমি না বুঝে সব বলেছি। তুমি তো জানো আমাদের পরিবার শ্রাবকে নিয়ে কতটা পজিটিভ, তাই রাগের মাথায় উল্টোপাল্টা বলে ফেলেছি। বিথি এবার শব্দ করে কান্না করে দেয়। কান্না করতে করতে রাফিদের হাত ধরে বলে। আম্মু, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এমন করব না। ধুর বোকামি, মায়ের কাছে কি সন্তান কখনো ভুল করতে পারে নাকি? তোমরা তিনটা বোন আসলেই খুব লক্ষ্মী মা। এবার যাও রোদ, ফ্রেশ হয়ে নাও, আর সব ঠিক হয়ে যাবে। বিথি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। বেলা 2টায় ঘুম ভাঙে শ্রাবুর। কড়া ঔষধের ডোজের কারণে তার ঘুমটা এখন একটু বেশি হয়। আর এমনিতেও তখন রায়হান তাকে রুমে এনে পায়ের রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে অল্প কিছু খাইয়ে ওষুধ খাইয়ে তাকে ঘুমাতে বলে। তখন প্রায় সকাল 5টা বেজে গিয়েছিল, তাই এখন উঠতে দেরি হয়ে গেছে। শ্রাবুর ঘুম এখনো পুরোপুরি কাটেনি। তার চোখের পাতা দুটো যেন পাথর হয়ে আছে। সে বহু কষ্টে চোখের পাতা দুটো খুলে বিছানায় উঠে বসে। তারপর হাই তুলে আড়মোড়া ভেঙে বেড থেকে নেমে ফ্লোরে পা ফেলতেই ব্যথার মৃদু চিৎকার দিয়ে পা ধরে ফ্লোরে বসে পড়ে। রায়হান তখন শ্রাবুকে বেডে শুয়ে দিয়ে ব্যালকনিতে গিয়ে তার রকিং চেয়ারে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গিয়েছিল টের পায়নি। হঠাৎ শ্রাবুর আওয়াজ পেয়ে ধরফরিয়ে উঠে দৌড়ে রুমে প্রবেশ করে দেখতে পায় শ্রাবু পা ধরে চোখ মুখ খিচে বন্ধ করে ফ্লোরে বসে আছে। রায়হান ছুটে এসে শ্রাবুর সামনে হাঁটু গেড়ে বসে শ্রাবুর পাটা নিজের অরুর উপর নিয়ে অধৈর্য হয়ে বলে। এই এই জান, হলুদিয়া, কি হয়েছে পাখি? কেন একা একা নামতে গেলি বিছানা ছেড়ে? আমাকে ডাকতে পারলি না? আমি তো এখানেই ছিলাম। অনেক ব্যথা করছে জান, কেন এমন পাগলামি করিস পাখি? রায়হানের এমন আহ্লাদ মাখা কথায় নিজের আটকিয়ে রাখা কান্নাগুলো এবার দোলা পাকিয়ে বেরিয়ে এলো। এবার সে শব্দ করে বাচ্চাদের মতো কান্না শুরু করলো। তা দেখে রায়হান আরো অধৈর্য হয়ে শ্রাবুর পায়ে অজস্র চুমু খেয়ে বলে। জান, তাকা আমার দিকে, খুব ব্যথা করছে? শ্রাবু কিছু না বলে শুধু উপর নিচ মাথা ঝুলায়। রায়হান শ্রাবুর মাথাটা আলতো করে ধরে নিজের বুকে ঠেকায়। শ্রাবু তখনও হেসকি তুলে কান্না করে যাচ্ছে। শ্রাবুকে থামানোর জন্য রায়হান বলে। হলুদিয়া, মামা মামির সাথে দেখা করতে যাবি? রায়হানের এতটুকু কথাই যেন সে কান্না ভুলে যায়। সে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বলে। সত্যি নিয়ে যাবেন? রায়হান আলতো হেসে শ্রাবুর কপালে একটা চুমু খেয়ে বলে। হ্যাঁ, নিয়ে যাব, তবে একটা শর্তে। আমি আপনার যে কোনো শর্ত মানতে রাজি আছি। আমাকে নিয়ে চলুন, নিশ্চয় আপু অনেক কাঁদছে আমার জন্য। বলুন কি শর্ত, আমি মানব। কাল সবাই বাংলাদেশ ব্যাক করছে, তুই কিন্তু তাদের সাথে যাওয়ার জন্য বায়না ধরতে পারবি না। রায়হানের কথায় শ্রাবুর চোখের পুনরায় পানি চলে আসে। সে মুখটা মলিন করে বলে। আমি এখানে থাকতে চাই না, আমিও চলে যেতে চাই তাদের সাথে। না পাখি, তুই যেতে পারবি না। আমি কথা দিচ্ছি, তোকে নিয়ে আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশ ফিরব। আগে তোর সুস্থ হতে হবে। তুই কি ভুলে গেছিস তোকে 2 সপ্তাহ পর পর চেক আপ করাতে হবে? তাই আগে সুস্থ হয়ে নে, তারপর আমরা আবার বাংলাদেশ যাব। সত্যি বলছেন তো, নাকি আপনি আমাকে আটকে রাখতে চাইছেন? সত্যি বলছি জান। এবার চল, ফ্রেশ হয়ে গোসল করে খেয়ে মেডিসিন নিয়ে তারপর বের হবি। আপনি যাবেন না আমার সাথে? না, রাজ নিয়ে যাবে। আমার একটু কাজ আছে, আমি রাতে তোকে নিয়ে আসব। শ্রাবু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রায়হান শ্রাবুকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। তারপর রায়হান শ্রাবুকে ফ্রেশ হতে সাহায্য করে, কিন্তু বিপত্তি বাধে শ্রাবুর গোসল করা নিয়ে। গোসল না হয় করবে, কিন্তু গোসল করে পড়বেটা কি সেটা রায়হানকে সে বলতে পারছে না। তার অস্বস্তি বোধ হচ্ছে। বিষয়টা রায়হান বুঝতে পেরে ওয়াশরুম থেকে বের হয়ে রুমে এসে এক পাশের দেওয়ালে কাচের ডোর
লাগানো বোর্ডটা খুলে ভেতরে প্রবেশ করে সেখান থেকে একটা গোলাপি কালারের গাউন নিয়ে বের হয়। রায়হান পুনরায় ওয়াশরুমের সামনে এসে গাউনটা শ্রাবুর হাতে দিয়ে বলে, গোসল সেরে এটা পরে নিবি, সাথে প্রয়োজনীয় সব আছে। শ্রাবু অবাক হয়ে তার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, ওনার কাছে মেয়েদের ড্রেস কোথা থেকে আসলো? আচ্ছা, মিতু কি এই বাড়িতেই থাকতো আর এটা কি মিতুর ড্রেস? তার মনোভাব বুঝতে পেরে রায়হান ঠোঁট বাঁকিয়ে হাসে, পরপরই আবার হাসি লুকিয়ে বলে, তুই যেটা ভাবছিস সেটা একদমই না। মিতু এই বাড়িতে আসলেও কখনো আমার রুমে ঢোকার পারমিশন পাইনি। শাওয়ার নিয়ে আয়, তারপর বুঝতে পারবি মেয়েদের ড্রেস কোথায় থেকে এলো। আর হ্যাঁ, শাওয়ার নেওয়া শেষ হলে ডাকবি, একদম পাকনামি করে একা বের হবি না। শ্রাবু মাথা নাড়ায়। রায়হান চলে যেতেই শ্রাবু ওয়াশরুমের দরজা লাগিয়ে শাওয়ার নেয়। আধ ঘন্টা পর শ্রাবু শাওয়ার শেষ করে রায়হানকে ডাকে, রায়হান ভাইয়া, আপনি কি আছেন? কিন্তু কোনো সাড়া শব্দ এলো না। এভাবে 3 থেকে 4 বার ডাক দেওয়ার পরও যখন রায়হান আসলো না, তখন শ্রাবু একাই বের হওয়ার জন্য ওয়াশরুমের বাহিরে এক পা রাখতেই রায়হান ঝড়ের বেগে এসে শ্রাবুকে কোলে তুলে নেয়। হঠাৎ আক্রমণে শ্রাবু ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রায়হানের শার্টের কলার চেপে ধরে। রায়হান কিছুটা মেকি রাগ দেখিয়ে বলে, এতটা অধৈর্য কেন তুই? একটু দেরি করেছি বলে একাই চলে আসবি? বলেছিলাম না একটু ওয়েট করতে? শ্রাবুর রায়হানের কথায় পিটপিট করে চোখ খুলে রায়হানের মুখের দিকে তাকায়। রায়হান তার প্রেয়সীর বড় বড় চোখ দুটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড়িয়ে বলে, এভাবে তাকিয়েই আমাকে বারংবার ধ্বংস করার পায়তারা না করলেও পারিস। শ্রাবু রায়হানকে আস্তে করে ডেকে বলে, রায়হান ভাইয়া, হুম, একটা কথা বলি। বল। আমার মেয়ে কোথায়, মানে শাম্মীকে কোথায় রেখেছেন? স্বামী পাপার কাছে মার্ডিন হাউসে আছে। পাপাকে রাতে আসার সময় নিয়ে আসবো, তখন তোর স্বামীও আসবে। তাহলে আব্বু আম্মু কোথায় আছে? এসকে ম্যানশনে আছে। শ্রাবু চোখগুলো গোল গোল করে রায়হানের দিকে তাকিয়ে বলে, আপনাদের কয়টা বাড়ি? রায়হান শ্রাবুকে বিছানায় বসিয়ে দিয়ে তার সামনে একটা চেয়ার টেনে এনে সেখানে বসে রায়হান বলে, আপাতত লন্ডনে 4টা আছে। একটা এই এইচপি হাউস, যেটা শুধুমাত্রই তোর জন্য। আমার জন্য মানে? শ্রাবু তৎক্ষণাৎ ভাবতে লাগে তার বাড়ি মানে। তখনই তার কাল হসপিটালের সব কথা মনে পড়ে যায়। তাই সে একটা নিঃশ্বাস ত্যাগ করে বলে, আর বাকি 3টা? দ্বিতীয়টা এসকে ম্যানশন, যেটা বর্তমানে সবাই আছে, আর সেটা আমি বানিয়েছি তাদের জন্য। আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম বাংলাদেশ থেকে যখন তারা আসবে তখন এই বাড়িতেই থাকবে। তৃতীয়টা? মার্ডিন হাউস, যেটায় পাপা থাকতেন, তবে আমার জোড়াজুড়ি এখন এই এইচপি হাউসেই থাকেন। মাঝে মাঝে মার্ডিন হাউসে গিয়ে সময় কাটাই। আর চতুর্থটা? সেটা কেন বানিয়েছি তা আজও নিজেই জানি না। সেই বাড়িটার নাম কি? সোলমেট হাউস। এই নাম কেন দিলেন? জানি না কেন দিয়েছি। যখন আমি বাড়ির নাম ঠিক করার জন্য চিন্তা করছিলাম, তখন তোর মুখটাই আমার সামনে বারবার আসছিল, তাই আমি এই বাড়ির নাম দিয়েছিলাম সোলমেট হাউস। বুঝতে পেরেছি, কিন্তু এখন ওইখানে কে থাকে? রাজ থাকে। এবার চল, রেডি হতে হবে তো। রায়হান শ্রাবুকে কোলে নিয়ে সেই কাচের ডোর লাগানো রুমটায় প্রবেশ করে। শ্রাবু এতক্ষণ স্বাভাবিক থাকলেও রুমে প্রবেশ করা মাত্রই তার চক্ষু চরক গাছ হয়ে যায়। এটাকে রুম বললে ভুল হবে, বরং একটা শোরুম বলা যায়, যেখানে মেয়েদের জুতো থেকে শুরু করে মাথার ক্লিপটাও পর্যন্ত এখানে আছে। শ্রাবু একবার রুমে দেখছে তো আরেকবার বিশাল বড় রুমটা দেখছে। রায়হানের মাস্টার্স বেডরুম থেকেও দ্বিগুণ বড় এই রুমটা। শ্রাবু অবাক চোখে রায়হানের দিকে তাকাতেই রায়হান মুচকি হেসে শ্রাবুর কপালে 2 আঙ্গুলের টোকা দেয়। শ্রাবু কপাল ঘষতে ঘষতে রায়হানকে বলে, রায়হান ভাইয়া, আপনি কি বাড়িতেই শোরুম খুলে রেখেছেন নাকি? এত কিছু এখানে কেন? শ্রাবুর এমন কথায় রায়হান আলতো হেসে বলে, তা বলতেই পারিস। হ্যাঁ, একটা শোরুম খুলে রাখলাম। কেন এখানে কেন? কারণ আমার বউ যেন রোদে পুড়ে শপিং মলে গিয়ে কষ্ট করে শপিং না করে, তাই
বাড়িতেই একটা শোরুম খুলে দিলাম। কিন্তু আপনার বউ কোথায়? থাপড়ে তোর দাঁত ফেলে দেবো বেয়াদব। আমার বউ কোথায় তুই জানিস না? শ্রাবু দুপাশে মাথা নাড়িয়ে বোঝালো সে জানে না। রায়হান দাঁতে দাঁত পিষে বলে, বেয়াদব মেয়ে, নিজের স্বামীকে চিনিস না আবার বলিস আমার বউ কোথায়? শ্রাবুর তৎক্ষণাৎ মাথায় আসলো। আরে ওনার বউ তো আমি। শ্রাবু বোকা হেসে বলে, হ্যাঁ মনে পড়েছে, আমি চিনি তো আপনার বউকে। রায়হান হতাশার নিঃশ্বাস ফেলে মনে মনে বলে, এই মেয়ে শুধরাবার নয়। তার ভাবনার মাঝে শ্রাবু বলে, রায়হান ভাইয়া, এই সবগুলো কি আমার জন্য? না, আমার বউয়ের জন্য। আপনি না মাত্র বললেন আমি আপনার বউ। এটা বলেছি বুঝি? শ্রাবু উপর নিচ মাথা নাড়িয়ে বুঝেছে। রায়হান শ্রাবুর মাথা নাড়ানো দেখে বলে, কই, আমার তো মনে পড়ছে না। আর তুই তো আমার বোন, তাহলে তোকে আমি বউ বলতে যাব কেন? রায়হানের কথায় শ্রাবু মুখ কাদো কাদো করে বলে, আপনি আমার স্বামী না? না, আমি যদি তোর হাজবেন্ড হই তাহলে ভাইয়া ডাকিস কেন? কদিন পর আমার ছেলে মেয়ে তো আমাকে বাবা না ডেকে মামা ডাকবে, তোর এই ভাইয়া ডাকার কারণে। রায়হানের মুখে ছেলে মেয়েদের কথা শুনতেই শ্রাবুর লজ্জায় মুখ লুকায় রায়হানের প্রশস্ত বুকে। তাকে এভাবে মুখ লুকাতে দেখে রায়হান বলে, এভাবে ঢং করে লজ্জা পেতে হবে না। তুই যে কতটা নির্লজ্জ সেটা আমার থেকে ভালো কেউ জানে না। রায়হানের এমন কথায় শ্রাবু মুখ তুলে রায়হানের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, কি নির্লজ্জ! কে বলেছে আপনাকে আমি নির্লজ্জ? কোনো প্রমাণ আছে? আমি নিজেই প্রমাণ। কিভাবে? খান ম্যানশনে বিথিয়াপুর হলুদের আগের দিন রাতে আমার রুমে কেন গিয়েছিলি ভালো কথা, আমার কাবার্ড খুলে আমার নতুন টি শার্ট নিয়েছিস, সেটাও মেনে নিয়েছিলাম। কিন্তু নির্লজ্জের মতো আমার উন্মুক্ত বুকে চুমু খেয়েছিলি কেন? চোর ধরা পড়ার মতো শ্রাবু আমতামতা করে বলে, বেশ করেছি। আপনার কি? আমার কি? হ্যাঁ আপনার কি? দরকার হলে আরো চুমু খাও। তাহলে দেরি কেন করছিস? শুধু চুমু না, পুরো আমিটাকেই খেয়ে নে। রায়হানের কথায় শ্রাবুর লজ্জায় গাল দুটো পাকা টমেটোর মতো লাল হয়ে ওঠে, নাকটাও লাল হয়ে স্ট্রবেরি হয়ে যায়। রায়হান শ্রাবু লজ্জা পেয়েছে বুঝতে পেরে মৃদু হেসে শ্রাবুর নাকে হালকা কামড় বসায়। শ্রাবু আহ বলে মৃদু চিৎকার করে। রায়হান শ্রাবুকে বড় আয়নার সামনে একটা টুল টেনে বসাতে বসাতে বলে, থাক, আগে সুস্থ হয়ে নে, তারপর আমাকে খাস। এখন রেডি হয়ে নে, বিকেল 4টা বেজে গেল, খাওয়া দাওয়া করে মেডিসিন নিয়ে তারপর বের হবি। আমি শাওয়ার নিয়ে আসি। রায়হান কথাগুলো বলে উল্টো ঘুরে চলে যেতে নিলেই শ্রাবু পেছন থেকে বলে, রায়হান ভাইয়া, রায়হান পিছু না ফিরেই বলে, হুম। আপনি আমাকে কতটা ভালোবাসেন? রায়হান ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, আমি তোকে ভালোবাসি না, এটা ভালো করে মাথায় নিয়ে নে। আর কখন এসব অযৌক্তিক প্রশ্ন করবি না। অন্য কিছু বলার থাকলে বল। আপনি কি আমাকে কিছু বলতে চান? না। রায়হানের সোজা সাপটা উত্তরে শ্রাবুর চোখ পানিতে টলমল হয়ে যায়। শ্রাবু এবার নিজেই বলে, আপনি জানতে চাইবেন না যে মেয়েটা ভোরে পালানোর জন্য ছটফট করছিল সে কেন এখন এতটা শান্ত হয়ে গেল? না, জানতে চাই না। আর আমার জানার দরকারও নেই। আমি শুধু জানি তোকে আমার সাথে আমার হয়ে আমার পাশে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে। ভালোবাসা না থাকলে একটা সংসার হয় না, ভালোবাসা দিয়েই সংসার বানানো হয়। যেখানে আপনি আমাকে ভালোবাসেন না সেখানে আমি কি নিয়ে থাকবো? আমি ভালোবাসতে জানি না, আর তোকে আমার সাথে এভাবেই মানিয়ে নিতে হবে। ভালোবাসা আমার মতো একজন মাফিয়ার কর্ম নয়। রায়হান আর কোনো কথা না বাড়িয়ে চলে যায়। শ্রাবু নিঃশব্দে চোখের পানি ফেলে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছলেও বারবার পানিতে চোখ ঝাপসা হয়ে আসে। শ্রাবু নিজেকে সামনে বলে, আমি যদি সত্যি আপনার বউ হয়ে থাকি তাহলে আমি শ্রাবন্তী খান বলছি, একদিন আপনার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করেই ছাড়বো মিস্টার রায়হান চৌধুরী। আপনি মাফিয়া হলে আমি মাফিয়ার বউ, তাহলে সাহসটা আপনার থেকে আমারও কিছু কম না। কথাটা বলে শ্রাবু হাসে। অথচ শ্রাবু বেমানুন ভুলেই বসেছে যে রায়হান ভোরেই তাকে বলেছিল যে শ্রাবুকে ভালোবাসে। তারপর আর আগ পিছু না ভেবে শ্রাবু তৈরি হয়ে নেয়।
আধ ঘন্টার মধ্যেই রায়হান শাওয়ার নিয়ে কোমরে একটা টাওয়াল পেঁচিয়ে ওই বড় রুমে প্রবেশ করে। শ্রাবু রায়হানের উপস্থিতি বুঝতে পেরে হাসি মুখে পেছনে ঘুরতেই তার চোখগুলো বড় হয়ে যায়, তার মুখ আপনা আপনি হাঁ হয়ে যায়। রায়হানের চুল থেকে টপটপ করে পানি পড়ছে শরীর বেয়ে। তার প্রশস্ত মাংস পেশি বাহুগুলো উন্মুক্ত হওয়ায় তার দিক থেকে চোখ ফেরাতে পারছে না শ্রাবু। রায়হানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবু। রায়হানকে এই অবস্থায় দেখে সে শুকনো ঢোক গেলে। রায়হান দু হাত বুকের উপর ভাঁজ করে রেখে বলে, দেখা হয়েছে, আমি কি এবার রেডি হতে পারি? রায়হানের কথায় শ্রাবুর হুঁশ ফিরে আসে। সে সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। রায়হান তাকে এমন করতে দেখে কপাল কুঁচকে আবার বলে, আশ্চর্য, আমি তোকে এমন কি বললাম যে লজ্জায় মাটির নিচে চলে যেতে চাইছিস? নির্লজ্জের মতো কথা বলবেন না। আপনার লজ্জা করলো না এভাবে একটা মেয়ের সামনে এসে দাঁড়াতে? না, করলো না। বউয়ের সামনে যে ব্যক্তি লজ্জা পায় তার নিশ্চয়ই পার্সোনাল সমস্যা আছে। বউকে লজ্জা দিতে হয়, বউয়ের সামনে লজ্জা পাওয়া হাজব্যান্ডের কাজ নয়। যে ব্যক্তি বউদের সামনে লজ্জা পায় সে স্বামী নামের একটা অপদার্থ বস্তু। হয়েছে হয়েছে, আপনার জ্ঞান আপনার কাছেই রাখুন। যান, তৈরি হয়ে নিন, আমার ক্ষুধা লেগেছে। রায়হান আর কথা না বাড়িয়ে ওই রুমের এক সাইডের আরেকটা কাচের ডোর খুলে সেটায় প্রবেশ করে। ওখানে যেতেই দেখে শ্রাবুর কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ তার চোখ যায় ডোরের উপরের লাইটিং বোর্ডের লেখাটার উপর। সেখানে লেখা আছে রায়হানস কালেকশন। শ্রাবুও রায়হানের পিছু পিছু খোঁড়াতে খোঁড়াতে যায় সেখানে কি আছে দেখার জন্য। রুমে প্রবেশ করতেই তার মাথা চক্কর দিয়ে ওঠে। সে বিড়বিড়িয়ে বলে, এটা কি বাড়ি নাকি কোনো শোরুম? ছেলেদেরও এত জামা কাপড় লাগে বুঝি? কথাটা বিড়বিড়িয়ে বলেই মুখ ভেঙে পুরো রুমটায় চোখ বুলিয়ে দেখতে পায়। এক সাইডে রায়হান সব শার্ট আর পাশে প্যান্ট, তার পাশে কোট আর ব্লেজার, অপর পাশে জুতো, সানগ্লাস, ওয়াশার, টাই, পারফিউম, জেল আর বিভিন্ন কিছু জিনিস যেগুলোর সম্পর্কে শ্রাবুর বিন্দু পরিমাণ ধারণা নেই। তার মাথার চট করে কি যেন মাথায় আসতেই সে আস্তে আস্তে রুমটার বাহিরে যেতে চায়, কিন্তু পায়ের আরও ব্যথা অনুভব হওয়ায় যেতে পারে না। তাই শ্রাবু এবার রায়হানকে বলে, রায়হান ভাইয়া, হয়েছে আপনার? আমার খুব ক্ষুধা লেগেছে। রায়হান রেডি হয়ে ক্লিফ খ্রিস্টান 1872 মাস্কুলিন পারফিউমটা গায়ে দেওয়ার জন্য হাতে নিতেই শ্রাবুর কথাটা বলে। রায়হান পারফিউমটা গায়ে মেখে একটা কালো রঙের কোট গায়ে জড়িয়ে নেয়। কোটের ভেতরে একটা সাদা সিল্ক শার্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা। রায়হান শ্রাবুর দিকে ঘুরে দাঁড়াতেই শ্রাবু যেন আরও একবার রায়হানকে দেখে ক্রাশ খেল। সে রায়হানকে কাছে আসার জন্য ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে ইশারায় কাছে ডাকে। রায়হান ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে তারপর এগিয়ে যায়। কাছে আসতেই শ্রাবু রায়হানের কনিষ্ঠ আঙ্গুলে কামড় দেয়। তাতে রায়হান ব্যথায় আউস বলে ওঠে। তারপর শ্রাবুর দিকে তাকিয়ে বলে, এটা কি হলো? বারে, আমার হাজবেন্ডের দিকে মেয়েরা নজর দেবে তা কি আমি সহ্য করব নাকি? তাই নজর কাটানোর জন্য এটা করলাম। বাব্বা, খান বাড়ির তেতর মেয়েটা রাত পোহাতে আমাকে হাজবেন্ড বলে মেনে নিল, অথচ সে ভোরেই পালাতে চেয়েছিল। কি ব্যাপার বলতো, কি মতলব আটছিস? সে আপনি যাই ভাবুন না কেন, ওইটা আপনার ব্যাপার। এবার চলুন। রায়হান আর কথা না বাড়িয়ে শ্রাবুকে আবারও কোলে তুলে রুম থেকে বের হয়ে কাচের ডোর টেনে লাগিয়ে দেয়। শ্রাবু ওই রুম থেকে বের হয়ে প্রথমটায় ডোরের উপরে তাকায়। সেখানে লাইটিং বোর্ডে লেখা আছে হলদিয়া ড্রিম মালা। নামটা দেখে সে রায়হানকে বলে, একটা কথা বলি। বল। এটার নাম হলিডেজ ড্রিম মল কেন? কারণ তুই আমার কাছে একবার বলেছিলি তোর স্বপ্ন তোর রুমে একটা শোরুম হলে মন্দ হতো না, তাই বানিয়েছি। কিন্তু আপনি কিভাবে জানলেন আমি এখানে কোনো একদিন আসব? তুই আমার বউ, তাহলে তো আসতেই হতো। আর এটা তোর বাড়ি, তাই তোকে আসতেই হতো। আর একটা কথাও না, এখন চুপ থাক। শ্রাবু চুপ হয়ে যায়। রায়হান শ্রাবুকে নিচের ড্রয়িং রুমে নিয়ে এসে সোজা ডাইনিং টেবিলে চলে যায়। তারপর তাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে শ্রাবুকে মেডিসিন খাইয়ে রাজের সাথে পাঠিয়ে দেয় আর রায়হান চলে যায় তার কোম্পানিতে।
জায়ান বাবা, চল আমাদের সাথে। তোকে আর এখানে থাকতে হবে না। রায়হান চৌধুরী তোকে আজ ছেড়ে দিলেও কাল ছাড়বে না। ও মানুষ নয়, মানুষ হলে কখনোই কাউকে মারতে পারতো না। শোনা বাবা আমার, চল আমাদের সাথে ফিরে যাবি। জাইনা শিকদারের কথায় জায়ান দীর্ঘশ্বাস ফেলে জায়ান এসেছে, এই তো 30 মিনিট হবে। এসেছে বললে ভুল হবে, রায়হান সাথে গার্ড দিয়ে পাঠিয়েছে। জায়ান আসার পর থেকেই তার আম্মু তাকে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনেক জোর করতে থাকে, কিন্তু জায়ানের এক কথা, আমার জানেমানকে একা রেখে যেতে পারবো না আম্মু। হোক হোক ও অন্য কারো বউ, তবুও আমি তাকে ভালোবাসি। এই জায়ান শিকদার এক নারীতেই সারা জীবন আটকে থাকবে। দ্বিতীয় নারী কখনোই তার জীবনে আসবে না। জায়ানের কথায় উপস্থিত সবার খারাপ লাগে, কিন্তু কেউ মুখে কিছু বলে না। তাদের কথার মাঝেই সেখানে হুইল চেয়ারে করে সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে শ্রাবুকে নিয়ে প্রবেশ করে রাজ। শ্রাবু প্রথমে জায়ানকে খেয়াল না করলেও পরক্ষণে তাকে দেখে শ্রাবুর চোখ টলমল করে ওঠে। সে অস্পষ্ট সুরে বলে ওঠে, যে জায়ান আপনি বেঁচে আছেন? মেয়েলি কারো গলার আওয়াজ পেতেই সবাই শ্রাবুর দিকে চোখ ঘুরিয়ে তাকায়। জায়ান সোফা থেকে উঠে দাঁড়ায় শ্রাবুকে দেখে। জায়ানের চোখ ঝাপসা হয়ে আসে। সে এক ছুটে চলে যায় শ্রাবুর কাছে। শ্রাবুর কাছে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ে তার সামনে। শ্রাবুর চোখের পানি গাল বেয়ে টপ টপ করে পড়ছে। জায়ানকে সুস্থ অবস্থায় দেখে যেন শ্রাবুর বিশ্বাস হচ্ছে না। সে এক ধ্যানে তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ান শ্রাবুর গাল দু হাতের আঁচলে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, জানেমান তুমি ঠিক আছো? তোমাকে রায়হান কিছু করেনি তো? শ্রাবু যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। জায়ান এবার শ্রাবুর গাল ছেড়ে হাত ধরে। হাতের উল্টো পিঠে চুমু খেতে নিলেই শ্রাবু হাতটা সরিয়ে নেয়। জায়ান শ্রাবুর দিকে চোখ তুলে তাকায়। তাকে এভাবে তাকাতে দেখে শ্রাবু হাত দিয়ে চোখের পানি মুছে বুঝায় সে হাত সরিয়ে নিয়েছে চোখ মোছার জন্য। জায়ানও কিছু মনে না করে শ্রাবুর পায়ে হাত দিয়ে হালকা উঁচু করতেই দেখতে পায় ক্ষত স্থানে নতুন ব্যান্ডেজ। তার বুকটা মোচড় দিয়ে উঠে সে ছলছল নয়নে শ্রাবুর দিকে তাকায়। শ্রাবুও ছলছল নয়নে জায়ানের দিকে তাকিয়ে বলে, আপনি বেঁচে আছেন জায়ান? তার কথায় জায়ানের চোখ দিয়ে দুফোঁটা গরম উষ্ণ পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। জায়ান উপর নিচ মাথা নাড়িয়ে বুঝায় বেঁচে আছে। শ্রাবু হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিজেকে সামলে জায়ানকে শক্ত গলায় বলে, জায়ান আপনি কাল বাংলাদেশ ব্যাক করবেন সবার সাথে। শ্রাবুর এই কথায় জায়ান তাচ্ছিল্যের সাথে হেসে বলে, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার পিছু ছাড়ছি না। গত 17 বছর ধরে ভালোবেসে এসেছি, নিশ্চয়ই ছাড়ার জন্য না। 17 বছর আগে মানে কি বলতে চাইছেন আপনি? শ্রাবুর প্রশ্নের উত্তরে এবার সূর্য আর সাইফুল এগিয়ে শ্রাবুকে সবটা বলে। সবটা শুনে শ্রাবু জায়ানের দিকে তাকায়। জায়ান এখনো শ্রাবুর সামনে হাঁটু গেড়ে বসে আছে। শ্রাবু জায়ানকে উদ্দেশ্য করে বলে, জায়ান আপনি যা বলছে তা কি সত্যি? জবাব দিন, আমি আপনার মুখের সত্যিটা জানতে চাই। জায়ান কিছু না বলে শুধু উপর নিচ হালকা ভাবে মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ সব সত্যি। এবার শ্রাবু নিজেকে আর সামলাতে না পেরে জায়ানের শার্টের কলারে হাতের মুঠোয় চেপে ধরে বলে, আমাকে আপনাদের খেলনা মনে হয়? আমাকে নিয়ে যে যখন পারছেন খেলছেন। কি ক্ষতি করেছিলাম আমি আপনাদের? আমাকে মানুষ মনে হয় না? জায়ান কিছু না বলে শুধু মাথা নত করে শ্রাবুর কথাগুলো শুনছে। শ্রাবু এবার জায়ানের শার্টের কলার ছেড়ে শক্ত গলায় বলে, আমি বিবাহিত জায়ান, আমার বিয়ে হয়ে গেছে, আর আমি সেটা এখন মেনেও নিয়েছি। আজ থেকে আমাদের সব সম্পর্ক এখানেই শেষ। আপনি আমার জন্য এখন হারাম পুরুষ হয়ে গেছেন। আপনি এখন আমার কাছে পরপুরুষ। আমাকে নিয়ে আর ভাববেন না, চলে যান এখান থেকে। জায়ান তাচ্ছিল্য হাসে। তার অক্ষি যুগল পানিতে টইটুম্বুর। সে শ্রাবুর সামনে থেকে উঠে এসে তার আম্মুর সামনে দাঁড়ায়। জায়ান এতক্ষণ মাথা নিচু করে তার আম্মুর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে সেখানে চুমু খেয়ে বলে, আম্মু, তুমি চাইতে না যে তোমার ছেলে পৃথিবীতে সব থেকে সুখী মানুষটা হয়? তুমি তো নামাজে বসে আল্লাহর দরবারে এই 2 হাত তুলে মোনাজাতে আল্লাহকে বলতে, আমার ছেলেকে তুমি ভালো রেখো আল্লাহ। দেখো আজ তোমার ছেলে কতটা ভালো আছে, আল্লাহ আমাকে কতটা ভালো রেখেছে। আম্মু, আমি যে হেরে গেলাম, আমি যে তাকে পেয়েও পেলাম না আম্মু। আম্মু, আমি কি নিয়ে বাঁচবো আম্মু? আমাকে কেন এতটা কত কষ্ট পেতে হচ্ছে? যাকে আমি 17টা বছর ধরে ভালোবেসে আসলাম, সে আজ আমাকে কতটা নির্দ্বিধায় বলে দিল সে বিবাহিত। আম্মু, আমি কি এতটাই অযোগ্য ছিলাম তার ভালোবাসার? বলো না আম্মু, আমি কেন ওকে নিজের করে পেলাম না? কেন আল্লাহ ওকে আমার করে দিল না?
কথাগুলো বলতে বলতে কান্না করে দেয় জায়ান। সে ফ্লোরে বসে পড়ে। উপস্থিত সকলে জায়ানের এমন পাগলামি দেখে নীরবে চোখের পানি ফেলে। হৃদয় এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে। তার যে কষ্ট লাগছে না এমন না, তারও কষ্ট হচ্ছে, কিন্তু হাজার কষ্ট হলেও যে তার কিছু করার নেই। জাইনা শিকদার ছেলের এমন হাল দেখে শব্দ করে কান্না করে ওঠে। সেও ফ্লোরে বসে পড়ে ছেলের সামনে। জাইনের মাথাটা নিজের বুকে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলে, বাবা, ও কোনোদিন তোমার ছিল না। তুমি শুধু মরিচিকার পিছনে ছুটেছো। জায়ান, নিজেকে সামলাও। তুমি ম্যাচিউর ছেলে, তোমাকে এভাবে মানায় না। কিভাবে সামলাবো আম্মু? যাকে এই বুকে নিয়ে সারা জীবন পার করার স্বপ্ন দেখেছিলাম, তাকে হারিয়ে কিভাবে বাঁচবো আমি? আমার যে বেঁচে থাকার কারণটাই নিঃস্ব হয়ে গেল আম্মু। আম্মু, তুমি শুনলে আমার জান, আমার ভালোবাসা আমার জানেমান নাকি অন্য কারো বউ? কিন্তু কথা তো ছিল আমার বউ হওয়ার, আমার নামে কবুল পড়া লাল শাড়ি পরে বউ সেজে আমার ঘরে যাওয়ার। আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না আম্মু। সূর্য এগিয়ে এসে জায়ানকে ধরে বলে, ভাই, একটা কথা কি জানো, আমরা সব সময় ভুল মানুষকে নিজের বলে দাবি করি। যাকে নিয়ে আমরা সারা জীবন বাঁচতে চাই, অথচ সেই চাই অন্য কাউকে নিয়ে বাঁচতে। জান, ভুলে যাও ওকে। নিজের জীবন গুছিয়ে নাও। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। তুমি খুব ভালো একটা ছেলে। হাজার গুণে তোমার মতো ছেলেকে স্বামী হিসেবে পাওয়া যায়। তুমি ভুলে যাও শ্রাবকে। জায়ান সূর্যের মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে হেসে বলে, ভুলে যাব আপু? ভুলে যাওয়া বুঝি এতই সহজ? যদি সহজ হয় তাহলে 17 বছরের স্মৃতিগুলো আমাকে ভুলিয়ে দিন। জানি পারবেন না, তাই আমাকে এসব বলে সান্ত্বনা দিতে পারবেন না আপু। এটা কোনো নাট্য জীবন নয় আপু। যার মায়া একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে কি কখনো ভুলে যায় আপু? সূর্য আর কিছু বলবে তার আগেই তাকে থামিয়ে দেয় সাইফুল। জায়ান এবারও শ্রাবুর সামনে গিয়ে দাঁড়ায়। তারপর শ্রাবুর দিকে তাকিয়ে বলে, আমার জীবন রঙিন হয়েছিল কবে শুনবে? শ্রাবু কিছু না বলে জায়ানের মুখের দিকে তাকায়। জায়ান বিদ্রুপ হেসে বলে, যেদিন 4 বছরের একটা বাচ্চা মেয়ে সিঁড়ি বেয়ে দৌড়ে নামছিল 9 বছরের ছেলের সামনে, সেদিন নিতান্তই ছোট বাচ্চা বিধায় সে নিজেও নিজের ফিলিংসটা বুঝতে পারিনি। দিন দিন ছেলেটা বড় হলো, সাথে মেয়েটাও বড় হলো। আর ছেলেটা বুঝলো এটা কোনো ভালো লাগা না, এটা অ্যাট্রাকশন, ভালোবাসা। আর সেই 4 বছরের ছোট্ট মেয়েটাই ছিল, তুমি জানেমান। জানেমান, চিরকাল এই হৃদয় ছটফট করবে তোমাকে না পাওয়ার যন্ত্রণায়। ভিতরে ভিতরে গুমড়ে মরবো, তবুও কাউকে বুঝতে দেব না। আমার গল্পের প্রতিটা লাইন শুরু থেকেই তোমাকে নিয়ে লেখা, আর আবার গল্পের সমাপ্তিতেও তোমাকে নিয়েই লিখে গল্প শেষ করব। তবুও এই হৃদয়ে দ্বিতীয় কাউকে জায়গা দেব না। আমার যে একটাই তুমি, তোমার মতো আর কেউ হতে পারবে না জানেমান। তোমাকে পাওয়া হবে না সেটা তো আমার ভাগ্যের পরিহাস, কিন্তু তোমাকে পেয়েও পাওয়া হলো না, সেই অনুভূতিটার সম্পর্কে আমি তোমাকে বোঝাতে পারবো না। সারা জীবন আমার এই আফসোস নিয়ে বাঁচতে হবে যে আমার ভালোবাসা আমার হয়েও হলো না। তুমি আমার রক্তে মিশে গেছো, তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে আজীবনও সম্ভব না। মানলাম তোমার চোখে আমার মূল্য নেই, তবে তুমি তাদের একবার জিজ্ঞেস করে দেখো, তোমাকে পাওয়ার আশায় যাদের দিকে আমি ফিরেও তাকাইনি, তাদের কাছে আমার মূল্যটা কতটুকু। আজ থেকে যতটা দিন পর আমি তোমাকে ভুলতে শুরু করব, তুমি ঠিক তখন সেই মুহূর্ত থেকে আমাকে মনে করতে শুরু করবে। অবশ্য আমি তোমাকে কখনো ভুলতে পারবো কিনা জানি না, হয়তো পারবো না, তাই আমাকেও তোমার মনে পারবে না। যদি তুমি কখনো জানতে চাইতে আমার জীবনে তুমি কে, তাহলে আমি বলে দিতাম তুমি আমার সেই মানুষ যার জন্য নামাজ শেষে আল্লাহর দরবারে আমি দুটো হাত তুলেছি, যার নামটা স্মরণ করে জায়নামাজে বসে এই আমি জায়ান শিকদার চোখের পানিতে হাত ভিজিয়েছি। আমার শূন্য জীবনে পূর্ণতা হয়ে এসেছিলে তুমি, অথচ তোমাকে পেয়েও হারিয়ে ফেলা এক হতভাগা আমি। তুমি কি ভাবছো আমাকে তোমার কখনোই মনে পড়বে না? পড়বে। কোনো পড়ন্ত বিকেলে ক্লান্ত আকাশের পানে তাকিয়ে তুমি আমাকে মনে করে আফসোস নিয়ে বলবে, জায়ান নামের একজন পাগল ছিল আমার, যাকে এতটা অবহেলা করতাম তবুও ঘুরে ফিরে আমার কাছে আসতো। শ্রাবন্তী। শ্রাবন্তী নামটা জায়ানের মুখে শুনে কেন জানি বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠে শ্রাবুর। সে অবাক চোখে তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ান তার চাহনি বুঝতে পেরে তাচ্ছিল্য হেসে বলে, আমার মুখে শ্রাবন্তী নামটা শুনে অবাক হচ্ছ তাই না? আমি তোমার নামটা কখনোই মুখে আনিনি প্রয়োজন ব্যতীত, তবে আজ থেকে আমি তোমাকে নাম ধরেই ডাকবো। আমি তোমাকে জানেমান বলার অধিকার হারিয়ে ফেলেছি, আর সেই অধিকার কেড়ে নিলে তুমি। জানো তো শ্রাবন্তী, মায়া খুব ভয়ানক জাল। এই জালে একবার আটকা পড়ে গেলে পুরো জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেলেও এই জাল থেকে বেরোনো যায় না। কিন্তু দেখো, আমরা জেনে শুনেই সেই জালে বারবার আটকে যাই। চিন্তা করো না, আমি কখনোই তোমার অনুপস্থিতিতে অন্য কাউকে খুঁজবো না, বরং তোমার স্মৃতিকেই
আমি তোমার উপস্থিতি ভেবে ভালো থাকবো। রায়হানকে বলে দিও যদি কখনো মনে হয় তার আর তোমাকে প্রয়োজন নেই, তাহলে তোমাকে কষ্ট না দিয়ে দয়া করে এই অভাগা আমাকে যেন দিয়ে দেয়। তাদের কথার মাঝে সেখানে কেউ মেয়েলি কণ্ঠে বলে ওঠে,